বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট। ১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে ১৫ জুলাই পালিত হবে বিশ্ব যুব দক্ষতা দিবস। এবছরের প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন। প্রতি বছর এই দিনে যুব সমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই যার লক্ষ্য। বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা একদিকে যেমন ক্যারিয়ারের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, তেমনি সোশ্যাল মিডিয়ার নানা প্রভাবের মধ্যেও রয়েছে। এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, বাস্তবমুখী দক্ষতায়ও তাদের সক্ষম করে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে, যুব সমাজকে জনসম্পদে পরিণত করতে ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কার্যক্রম চলছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি বেসরকারি অংশীদারদের সঙ্গে মিলে একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম তৈরি করছে। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। তখন থেকে দিবসটি যুব সমাজের কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরতে উদযাপিত হচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে যাওয়া মানুষও রয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা। এ ঘটনার মধ্যে দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালিত ত্রাণ কেন্দ্রের আশেপাশে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুতদের এক শিবিরে বিমান হামলায় ৯ জন নিহত ও বহু আহত হয়েছেন। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় নিহত হয়েছেন ৪ জন। এছাড়া ইসরায়েলি সেনারা উত্তর গাজা ও গাজা শহরে আবারও হামলা জোরদার করেছে। গাজা শহরে এক অ্যাম্বুশে একটি ট্যাঙ্কে রকেট হামলা ও পরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এতে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হন। এরপর ইসরায়েল ব্যাপক পাল্টা বিমান হামলা চালায় এবং টুফাহ ও সুজাইয়া এলাকার অনেক আবাসিক ভবন ধ্বংস করে। ওয়াফা জানায় শুধু গাজা শহরে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ডজন খানেক আহত হয়েছেন। জাতিসংঘ সংস্থাগুলো ক্রমাগতভাবে গাজায় আরও ত্রাণ ঢোকানোর আবেদন জানাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো জ্বালানির ঘাটতিতে বহু ডেসালিনেশন প্লান্ট, পাম্প স্টেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরায়েল চলতি বছরের ২রা থেকে প্রায় সব ধরনের জ্বালানি ঢোকানো বন্ধ করে দিয়েছে। এর ফলে পরিষ্কার পানি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স সবই প্রায় অচল। মিশর বলছে ইসরায়েল ইউরোপ চুক্তি হলেও কিছুই বদলায়নি। গত সপ্তাহে ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ত্রাণ প্রবাহ বাড়ানো নিয়ে একটি চুক্তি হয়, কিন্তু মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার রাজধানীর গণভবনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।
তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, দেশের 64 জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজ থেকে শুরু হলো। 4 আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মর কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পর তিনি যেন উপলব্ধি করতে পারেন কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং গণ অভ্যুত্থানের স্মৃতি। শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে বলেও জানান উপদেষ্টা। এবারে বিনোদনের সংবাদ। কারিনা কাপুর খান বলিউডে জিরো ফিগারের ট্রেন্ড তিনিই শুরু করেছিলেন। গর্ভাবস্থায় ফটোশুট করে কিংবা সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে ফিরে নজিরও গড়েছেন। বেবর ফিটনেস বরাবরই ঈর্ষণীয়। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে অভিনয় করলেও চেহারায় যেন বড় কোনো পরিবর্তন নেই। কিন্তু এর রহস্য কি? সম্প্রতি তা ফাঁস করেছেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট রিজুতা দিওয়াকার। রিজুতার মতে, কারিনা খেতে ভালোবাসলেও নিজের খাদ্যাভ্যাসে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। সপ্তাহের 5 দিন একেবারে একই খাবার খেয়ে থাকেন তিনি। 2008 সালে মুক্তি পাওয়া টসন ছবির সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। প্রায় 18 বছর ধরে প্রতিদিন রাতে ডালের খিচুড়ি খেয়ে যাচ্ছেন তিনি। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন চাইনিজ খাবার খেতে তিনি খুব ভালোবাসেন, তবে মিষ্টি বা ঘি খাওয়া ছাড়েননি, বরং নিজের খাদ্যাভ্যাসে সবকিছু রেখেই চেহারা ধরে রেখেছেন তিনি। ছেলে তৈমুরের জন্মের পর স্কিন টোন ও ডিটক্সের জন্য কারিনাকে ঘি খাওয়ার পরামর্শও দেন রিজুতা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খেতে দেখা যায় তাকে। রিজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে, তাই নির্ভয়ে মিষ্টিও খান কারিনা। কারিনার এই খাবারের রুটিন এবং নিয়মিত শরীর চর্চাই তাকে দীর্ঘদিন ধরে একই রকম ফিট এবং ফ্রেশ রাখতে সহায়তা করেছে বলে জানিয়েছেন রিজুতা দিওকার। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 78 ফিলিস্তিনি। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন 5 আগস্ট। 18 বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।